তো যে জিনিসটা দেখো আমাদের শেখার আছে যে বাংলাদেশ থেকে যে মাত্র 16 বা 17 কোটির দেশ, 1,47,570 বর্গ কিলোমিটারের দেশ, এই যে দেশের সাইজ, এই দেশের সাইজ এত বড় দেশ ইন্ডিয়াকেও বিট করে যাচ্ছে, আমাদের এত জনসংখ্যা, তারপরেও কিন্তু আমরা তাদের সাথে পেরে উঠছি না। তো সেখানে আমাদের কী কী খামতি আছে, তো সেই জিনিসগুলো আমাদের দিকে পর্যালোচনা করে সেই হিসেবে আমাদের স্টেপ নেওয়া দরকার, যাতে আমরাও অনেকটা উপরে যেতে পারি। সুস্বাগতম সবাইকে। তো কেমন আছো তোমরা? তো দেখো, আজ আমরা এই ভিডিওতে কথা বলবো বাংলাদেশ নিয়ে। তো রিসেন্টলি আমরা বাংলাদেশ নিয়ে ভিডিও করেছি একটা দুটো, তো তাছাড়াও আস্তে আস্তে আরও বাংলাদেশ নিয়ে ভিডিও আসবে। তো এই ভিডিওতে হচ্ছে আমরা কথা বলবো যে বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রি নিয়ে, মানে বস্ত্রশিল্প নিয়ে এই ভিডিওতে আমরা কথা বলবো। তো চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। তো দেখো, সারা পৃথিবীর যত নামি দামি ব্র্যান্ড আছে, কাপড়ের ব্র্যান্ড, তো তার বেসিক্যালি হাবই বলা যায় হচ্ছে বাংলাদেশ। মানে সেই সব কোম্পানিগুলো খুবই কম খরচে, মানে জলের দামে, মানে সেখান থেকে তৈরি করে জামা কাপড়, তারপরে কয়েক গুণ দামে সেগুলো সারা পৃথিবী জুড়ে বিক্রি করে। যদি স্ট্যাটিস্টিক্স দেখা যায়, তো তাহলে সারা পৃথিবীর মধ্যে দ্বিতীয় সবথেকে বড় রেডিমেড গার্মেন্টস সারা পৃথিবীর মধ্যে দ্বিতীয় নম্বরে রয়েছে হচ্ছে বাংলাদেশ। মানে তৈরি পোশাক শিল্পে সারা পৃথিবীর মধ্যে 2 নম্বরে হচ্ছে বাংলাদেশ। ভাবো, 1,47,570 বর্গ কিলোমিটার একটা ছোট্ট দেশ সারা পৃথিবীর মধ্যে দ্বিতীয় র্যাঙ্ক করেছে বস্ত্রশিল্পে, মানে রেডিমেড কাপড় তৈরিতে। আর 1 নম্বরে রয়েছে হচ্ছে চায়না। চায়নার পরেই হচ্ছে বাংলাদেশ, মানে রেডিমেড গার্মেন্টস তৈরিতে। এই শিল্পে মোটামুটি 2 কোটিরও বেশি লোক কিন্তু প্রত্যক্ষভাবে নিযুক্ত রয়েছে এই বস্ত্রশিল্পে বাংলাদেশে, এবং সেখান থেকে সেই লোকরা প্রায় 80%-এরও বেশি তাদের যে বস্ত্রশিল্প কিন্তু সেখান থেকে তৈরি হচ্ছে। আর এখানে মূল হাব তৈরি হচ্ছে মোটামুটি, বেসিক্যালি মেইন শিল্পটা হচ্ছে ঢাকাতে, রাজধানী, এবং তাছাড়া সারা দেশে বিভিন্ন জায়গায় কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তার ব্রাঞ্চ প্রচুর, ছোট মাঝারি শিল্প হিসাবে। এত ছোট একটা দেশ এত বড় র্যাঙ্কে নেওয়ার মেইন কারণ হচ্ছে যে বাংলাদেশে খুবই কম সস্তায় লেবার পাওয়া যায়, মানে শ্রমিকদের খুবই কম মূল্য দিয়ে আর কি কাজ করানো যায়, খুব চিপ লেবার আর কি বেসিক্যালি সেখানে। এবং যে ওয়ার্ক ফোর্স রয়েছে তার সংখ্যা প্রচুর, কারণ দেখো এমনি প্রায় 17 কোটির মতো জনসংখ্যা রয়েছে, তো সেখানে ওয়ার্ক ফোর্সের কোনো অভাবই নেই। আর এই এমন একটা জিনিস যে যেখানে তোমার শিক্ষার প্রয়োজন পড়ে না খুব, মানে যারা জামা সেলাই করছে বা কাপড় তৈরি করছে তাদের কিন্তু সেখানে একবার শুধু শিখিয়ে দিলে সেই প্যাটার্ন অনুযায়ী সে কাজ করতে পারছে। এখানে তোমার কিন্তু ডিগ্রির কোনো ব্যাপার নেই যে এরকম ধরো MSc ডিগ্রি লাগবে বা BSc ডিগ্রি লাগবে, এরকমও কিন্তু ব্যাপার নেই। সে যদি সেলাইয়ের কাজ জানে তাহলে কিন্তু সেখানে রিক্রুটমেন্ট হয়ে যাচ্ছে। তো এখানে তার জন্য ভাস্ট রিক্রুটমেন্ট হচ্ছে। আরেকটা কারণ হচ্ছে এখানকার যে মাথা পিছু যে তাদের পারিশ্রমিক দেওয়া হয়, তো সেই পারিশ্রমিকের পরিমাণ চায়না, ভিয়েতনাম, মালয়েশিয়া, ভারত, এই সকল দেশের শ্রমিকদের যে মূল্য দেওয়া হয়, মানে তাদের যে পরিমাণে টাকা দেওয়া হয় এই কাজ করার জন্য, তার পরিমাণ খুবই কম। মানে ন্যূনতম পারিশ্রমিকের পরিমাণ অত্যন্ত কম, মানে ধারণার বাইরে। আর যেহেতু সেখানে প্রচুর মেয়েরা কাজ করছে, তো তাদের মানে বেসিক্যালি খুবই জলের দামে নামমাত্র পয়সা দিয়ে ঘন্টার পর ঘন্টা কন্টিনিউয়াসলি কাজ করানো হচ্ছে। 14, 16, 18, 20 ঘন্টারও বেশি তাদের কিন্তু এইভাবে কাজ করানো হয়ে থাকে। কিন্তু সময়ের সাথে সাথে আস্তে আস্তে তোমরা দেখে থাকবে যে কয়েক বছর আগে বাংলাদেশের রানা প্লাজা ধ্বংস হওয়ার পর থেকে আস্তে আস্তে তাদের শ্রমিকদের অধিকারের জন্য কিছু স্টেপ নেওয়া হয়, কিন্তু তার আগে কিন্তু অবস্থা আরও খারাপ ছিল। বাংলাদেশ হচ্ছে লিস্ট ডেভেলপড কান্ট্রিজের মধ্যে পড়ে, মানে উন্নয়নশীল দেশের র্যাঙ্কিংয়ের মধ্যে বাংলাদেশের র্যাঙ্ক আছে। তো তার জন্য সেখানকার গড় পারিশ্রমিকও খুবই কম, তাদের ট্যাক্সও দিতে হয় না বিভিন্ন জায়গায়। যেহেতু উন্নয়নশীল দেশ থেকে এই প্রোডাক্টগুলো তৈরি হচ্ছে, তো তার জন্য সেই প্রোডাক্টের উপর কিন্তু ট্যাক্সের পরিমাণ থাকেই না। তো তার জন্য তারা আরও খুবই কম দামে কিন্তু সেই জিনিসটা তারা তৈরি করছে। কারণ হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বা বিশ্ব বাণিজ্য সংস্থা হিসেবে যে সকল লিস্ট ডেভেলপ কান্ট্রি রয়েছে, উন্নয়নশীল দেশ আছে, তো সেখানকার অর্থনৈতিক অবস্থা উপরের দিকে ওঠানোর জন্য কিন্তু তাদেরকে ট্যাক্সে, মানে করের উপর বিভিন্ন ধরনের ছাড় দেওয়া হয়, যাতে তাদের অর্থনৈতিক উন্নতি সম্ভব হয় খুব তাড়াতাড়ি। তো তার একদম পুরো 100% নিজেদের স্বার্থে কাজে লাগায় হচ্ছে বাংলাদেশ, যাতে তাদের এই যে ইন্ডাস্ট্রি রয়েছে বস্ত্রশিল্প, তাদের কিন্তু উপরের দিকে উঠছে খুব। তো এবার হচ্ছে আমরা দেখো বিভিন্ন ব্র্যান্ডের কথা বলবো। তো ফার্স্টে তো আমরা এই কথাগুলো বললাম হচ্ছে যে এই বস্ত্রশিল্প কীখানে বিগিনিংটা কী করে হচ্ছে তাদের এখানে, আর কী করে সিস্টেমটা চলছে। তো এবার যদি সারা পৃথিবীতে তুমি যত নাম করা খুবই নামি দামি যে সকল ব্র্যান্ড আছে, যেমন তুমি ধরো জারা, লুইস ভিটন, ঠিক আছে, H&M, M&S, পুমা, এই যে সকল কোম্পানিগুলো আছে তাদের সবার কিন্তু ব্রাঞ্চ রয়েছে বাংলাদেশে। সেখান থেকে এই দ্রব্যগুলো তৈরি করে তারপরে তারা বিভিন্ন দেশে কিন্তু বিক্রি করছে।
তো আমরা একটু আগে দেখো রানা প্লাজার কথা বললাম, তো রানা প্লাজা এই ধ্বংসটা হয়েছিল হচ্ছে 2013 সালে। তো এই সারা পৃথিবী জুড়ে বলা হয় যে ইন্ডাস্ট্রিয়াল যে সকল ডিজাস্টার হয়েছে, তো তার মধ্যে সবথেকে অন্যতম হচ্ছে এই ডিজাস্টার, যেখানে একটা বড় প্লাজা হচ্ছে রানা প্লাজা নাম, তো সেখানে 1000-এরও বেশি লোক মারা যায় এবং 2500-এরও বেশি লোক সেখানে ইনজুর হয়। তো মানে বুঝতে পারছো, একটা বিল্ডিংয়ে 3500-এর উপরে লোক কাজ করছিল সেই টাইমে। তো তার মানে বোঝো যে সেই বিল্ডিংটায় কী পরিমাণে লোক ছিল এবং একটা বিল্ডিংয়ের মধ্যে এত লোক কাজ করছিল এবং সেটা ভেঙে পড়ে, মানে কর্মীদের মানে জীবন কতটা কম দাম। তো এখান থেকেই আর কি বুঝতে পারছো। তো তারপরে আস্তে আস্তে চেঞ্জ করা হয় তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনে, যেটা আমরা আগেও বললাম যে খুবই জলের দামে তাদের পারিশ্রমিক দেওয়া হতো, মানে বেসিক্যালি ফ্রিতেও খাটানো হতো প্রথম কাজ শেখানোর নাম করে আর কি। তারপরে আস্তে আস্তে চেঞ্জ করা সেই সব সিস্টেম। তো যাই হোক, আস্তে আস্তে অবস্থার একটু উন্নতি হয়েছে এবং কয়েক বছরের মধ্যেই সারা পৃথিবীর মধ্যে সেকেন্ড র্যাঙ্কে চলে এসেছে কিন্তু বাংলাদেশ। এই ইনসিডেন্টটা হওয়ার আগে কিন্তু যে সকল বিশাল বড় বড় ব্র্যান্ড আছে সারা পৃথিবীর, তাদের কিন্তু যেরকম কোনো চুক্তি ছিল না যে শ্রমিকদের সেফটির উপরে। তো এই স্টেপটা নেওয়ার পর, মানে 2013 সালের এই রানা প্লাজার ঘটনা ঘটার পর হচ্ছে যে সকল ফরেন ব্র্যান্ড আছে তারা বাংলাদেশ গভর্নমেন্টের সাথে চুক্তি করে। তো চুক্তিগুলোর মধ্যে অন্যতম হচ্ছে যে সকল বিল্ডিংয়ে এই কাজগুলো চলছে তো তার সেফটি, তো সেই সকল বিল্ডিংয়ের সেফটি মেজার্সগুলো যেন সঠিকভাবে থাকে তার পর্যালোচনা করা এবং সেই হিসাবে স্টেপ গ্রহণ করা। আর তাছাড়া যে সকল শ্রমিকেরা কাজ করছে তাদের সেফটির জন্য তাদের আলাদা করে পারিশ্রমিক দেওয়া এবং তার জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপও গ্রহণ করা। তো এই দুটো সিস্টেম কিন্তু, মানে এই দুটো চুক্তি করা হয় এই রানা প্লাজার এই ধ্বংসাবশেষের পর। আস্তে আস্তে কিন্তু তারপরে সময়ের সাথে সাথে এটা চেঞ্জ হয়েছে আরও আস্তে আস্তে। দেখো মাত্র কয়েক বছরের মধ্যে অবস্থা আর কি অনেক চেঞ্জ হয়েছে এবং আস্তে আস্তে আরও ভবিষ্যতে হবে। তো যে জিনিসটা দেখো আমাদের শেখার আছে যে বাংলাদেশ থেকে যে মাত্র 16 বা 17 কোটির দেশ, 1,47,570 বর্গ কিলোমিটারের দেশ, এই যে দেশের সাইজ এত বড় দেশ ইন্ডিয়াকেও বিট করে যাচ্ছে, আমাদের এত লোক জনসংখ্যা, তারপরেও কিন্তু আমরা তাদের সাথে পেরে উঠছি না। তো সেখানে আমাদের কী কী খামতি আছে, তো সেই জিনিসগুলো আমাদের দিকে পর্যালোচনা করে সেই হিসেবে আমাদের স্টেপ নেওয়া দরকার, যাতে আমরাও অনেকটা উপরে যেতে পারি। ঠিক আছে, তো তার জন্য আমাদের স্টেপ নিতে হবে আস্তে আস্তে সময়ের সাথে সাথে। তো এটাই আর কি। তো যাই হোক আর কি, এই টপিক নিয়ে আমরা ডিটেলসে এই ভিডিওতে কথা বললাম। তো এর পরের ভিডিওতে আমরা আবার কোনো নতুন টপিক নিয়ে কথা বলবো। তো দেখো, তোমাদের যদি কিছু জানানোর থাকে বা তোমরা চাও যে এই টপিক নিয়ে ভিডিও করা হোক, তো তাহলে আমাকে ইনস্টাগ্রামে জানাতে পারো। আর তাছাড়া ইনস্টাগ্রামে কৌশিক হিরাতে সার্চ করলে আমাকে পেয়ে যাবে। আর তাছাড়া টুইটারে আমাকে ফলো করো আর চ্যানেলে ফলো করো, তো সেখানে নতুন নতুন আপডেট পেয়ে যাবে। আর টেলিগ্রামে তোমরা জয়েন করো। আর আমাদের ওয়েবসাইটে তোমরা গেলে নতুন নতুন কিন্তু রেগুলার কন্টেন্ট পেয়ে যাবে। তো kaushik.in গিয়ে তোমরা সার্চ করো, ঠিক আছে, kaushik.in এই ওয়েবসাইটে গিয়ে, তো সেখানে রেগুলার নতুন নতুন কন্টেন্ট কিন্তু আসতে থাকবে। তো চলো তাহলে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন টপিক নিয়ে। তো টাটা।